গল্প ছেলে ধরা। সকাল থেকেই অবিরাম বৃষ্টি। মেয়ে রিমিকে নিয়ে দুপুর থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে বসে আছে সঙ্গীতা। দার্জিলিং থেকে কোন সকালে বেরিয়েছে। লাঞ্চ প্যাকেট সঙ্গে ছিল, তাই রক্ষা। তা না হলে লাঞ্চ করতে গিয়ে শিলিগুড়িতেই আটকে যেত। এরই মধ্যে রাস্তা ডুবে গেছে, লোকজন বলাবলি করছে। ট্রেনটাও লেট করতে করতে সন্ধে লেগে গেল। আসবে কিনা কে জানে, না এলে কপালে দুর্ভোগ আছে। 11 বছরের মেয়েকে নিয়ে রাতে কোথায় থাকবে যদি শহরেই না ঢোকা যায়। ওয়েটিং রুমে থাকা যাবে কিনা খবরটাও নেওয়া হয়নি। আসলে রিমি দার্জিলিংয়ে একটা মিশনারি স্কুলে পড়ে। বর্ষার ছুটি পড়ে গেছে বলে সঙ্গীতা মেয়েকে নিতে এসেছে। সেই কারণে সঙ্গে প্রচুর লাগেজ। ওয়েটিং রুমে এক নজর উঁকি দিয়ে দেখে এসেছে গিজগিজ করছে লোক, সব দূরপাল্লার প্যাসেঞ্জার। এক্ষুনি আবার অ্যানাউন্স করলো লেট আরও 1 ঘন্টা বেড়েছে। খাবার দাবার জল সব শেষ। এই লটবহর নিয়ে রিমিকে নিয়ে ভিজতে ভিজতে কি করে খাবার আনতে যাবে। আধ ঘন্টা ধরে রিমি বলে চলেছে, মা জল খাবো, মা খিদে পেয়েছে। নিরুপায় হয়ে সঙ্গীতা মেয়েকে বলল, আমি চট করে খাবার নিয়ে আসছি, তুই একলা বসে থাকতে পারবি তো? অন্য সময় হলে রিমি সঙ্গে সঙ্গে বলে দিত, না আমি তোমার সঙ্গে যাব। কিন্তু এখন মনে হয় পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘাড় নেড়ে বলল, পারবো মা, তুমি যাও। কে কেন কিন্তু? সঙ্গীতা হ্যান্ডব্যাগটা কাঁধে নিয়ে দ্রুত পা চালিয়ে চলে গেল। সঙ্গীতা দৃষ্টির বাইরে চলে যেতেই একটা দাড়ি গোঁপওয়ালা ভিখিরি রিমির সামনে এসে দাঁড়ালো। রিমি ভয়ে চমকে উঠল, দু চোখ বন্ধ করে বলল, আমার কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই, তুমি চলে যাও। ভিখিরিটা নড়ার কোনো লক্ষণ দেখালো না, উল্টে বলল, আমি পয়সা চাইতে আসিনি, তোমার নাম কি? রিমি চিৎকার করে বলল, বলবো না, তুমি যাও, মা এলে পয়সা নিয়ে যেও। না রে বোকা, আমি পয়সা নিতে আসিনি, তোমার সঙ্গে পরিচয় করতে এসেছি। ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। বুঝতে পেরেছি, তুমি ছেলে ধরা, তুমি ছেলে ধরা। রিমির চিৎকারে আশপাশ থেকে কয়েকজন ছুটে এলো। কোনো প্রশ্ন না করেই ঘিরে ধরে মারতে শুরু করলো লোকটাকে। রিমি মা মা করে কান্না শুরু করে দিল। 5 মিনিটের মধ্যেই সঙ্গীতা অকুস্থলে পৌঁছে বুঝে গেল ঘটনা রিমিকে কেন্দ্র করে। ও চিৎকার করে বলল, আপনারা ওকে মারধর করছেন কেন? রেল পুলিশের হাতে দিন, আপনাদের মারার কোনো রাইট নেই। আগুপিছু কিছু না জেনেই মারা বন্ধ হলো। লোকটার নাক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। আধ খোলা চোখে সঙ্গীতার দিকে তাকিয়ে 2 হাত জোড়া করে বিড়বিড় করে কি যেন বলল। ইতিমধ্যে 2 জন রেল পুলিশ পৌঁছে গেছে ঘটনাস্থলে। কি হয়েছে, কি হয়েছে কি বলে ভিড় ঠেলে সরিয়ে দিল। একজন সঙ্গীতার দিকে আঙুল দেখিয়ে বলল, ওনার মেয়েকে এই ভিখিরিটা ধরে নিয়ে যাবার তালে ছিল। আমরা মেয়েটির কান্না শুনে রেল পুলিশ বলল, আপনারা মার দেবার পবিত্র দায়িত্বটা নিয়ে নিলেন কেন? একে আমাদের দপ্তরে ধরে নিয়ে যেতে পারলেন না? সঙ্গীতা বলল, লোকটার খুব ব্লিডিং হচ্ছে, এক্ষুনি এর চিকিৎসার ব্যবস্থা করুন প্লিজ, নইলে মরে যাবে লোকটা। পুলিশ বলল, সে ঠিক আছে, কিন্তু আপনাকে মেয়ে নিয়ে আমাদের সঙ্গে আসতে হবে কেস ডায়েরি করার জন্য। সঙ্গীতা ঠান্ডা গলায় বলল, আমার কোনো অভিযোগ নেই এর বিরুদ্ধে, ডায়েরি করার প্রশ্নই নেই। ভালো করে ভেবে দেখুন ম্যাডাম, এসব লোককে প্রশ্রয় দেওয়া কিন্তু ঠিক নয়। যে কোনো অপরাধী করেনি, তাকে প্রশ্রয় দেওয়া না দেওয়ার প্রশ্ন উঠছে কেন? আমার মেয়ে একা ছিল, ওরকম একটা লোক ওর সঙ্গে কথা বলতে এসেছে দেখে
ভয়ে চিৎকার করে উঠেছিল। ওর নাম জিজ্ঞেস করেছিল শুধু। পুলিশ অনেক বোঝানোর চেষ্টা করে অপারগ হয়ে লোকটাকে নিয়ে চলে গেল। তখনও রক্ত বন্ধ হয়নি। ট্রেনে ওঠার পরে খাবারের প্যাকেটটা রিমির হাতে ধরিয়ে সঙ্গীতা বলল, অনেক চেষ্টা করে 2টো কেক জোগাড় করতে পেরেছি, খেয়ে নাও। রিমি বলল, তুমি খাবে না মা? না না, কেক আমার ভালো লাগে না জানো তো। কিছুক্ষণের মধ্যেই খাবার দেবে, তখন খাবো। তুমি খাও। কখন থেকে খাবো খাবো করছো, অথচ স্টেশনে খেতেই চাইলে না, শুধু জলের বোতলটা শেষ করলে। ওই লোকটার অত রক্ত বেরোচ্ছিল দেখে আমার বমি পাচ্ছিল মা। জানি তো, সেই জন্য জোর করিনি। এখন বক বক না করে কেক খাও। রিমি বাধ্য মেয়ের মতো কেকের প্যাকেট খুলে খাওয়াই মন দিল। সঙ্গীতার 2 চোখ বন্ধ হয়ে আসছিল ক্লান্তিতে। রিমি বলল, মা, ওই লোকটা তো সত্যি সত্যি ছেলে ধরা হতেও পারতো। তুমি পুলিশের কথা শুনলে না কেন? সঙ্গীতা চোখ না খুলেই বলল, আমাদের ট্রেন মিস হয়ে যেতে পারত ওসব ঝামেলা করতে গেলে। তাছাড়া পুলিশের হাতেই তো পড়েছে লোকটা, যা করার ওরা করবে। বাকি প্রশ্ন কাল সকালে করো প্লিজ, আমি খুব টায়ার্ড। আবার 2 চোখ বন্ধ করলো সঙ্গীতা। অতীতের ছবিগুলো শাড়ি দিয়ে চোখের সামনে ভেসে উঠল। সঙ্গীতা সবে সরকারি দপ্তরে অফিসার র্যাঙ্কে চাকরি পেয়েছে। এক রবিবারের সন্ধেই বন্ধুদের সঙ্গে একাডেমিতে নাটক দেখতে যাওয়ার প্ল্যান ছিল। তুমুল বৃষ্টিতে কলকাতার পথঘাট জল থই থই। একাডেমিতে কেউ পৌঁছল না সঙ্গীতা ছাড়া। নাটকও ক্যান্সেল হয়ে গেল। 1 হাঁটু জল ঠেলে কি করে ট্যাক্সি ধরবে ভাবছিল, তখনই এক ভদ্রলোক সামনে এসে বলল, নাটক ক্যান্সেল হয়ে গেল তাই না? সঙ্গীতা বলল, হ্যাঁ। আপনিও কি নাটক দেখতে এসেছিলেন? আরে না না, আমাদের গ্রুপের আর্ট এক্সিবিশন চলছে এখানে। আমিও একলাই সেই কখন থেকে বসে আছি, বাকিরা পৌঁছতে পারল না। আসুন না, আমাদের এক্সিবিশন দেখুন। বৃষ্টি কমে গেলেও জল নামতে সময় লাগবে। সঙ্গীতা ভাবল, মন্দ কি, এমনিতে তো এসব দেখা হয়েই ওঠে না। ও ভদ্রলোকের সঙ্গে ঘুরে ঘুরে ছবি দেখতে লাগলো, আর ভদ্রলোক অদম্য উৎসাহে ছবির মর্মকথা ব্যাখ্যা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা ওখানেই কেটে গেল। ততক্ষণে গ্রুপের অন্যরাও পৌঁছে গেছে। সঙ্গীতা ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। এরপরে 3 মাস পেরিয়ে গেছে। একদিন অফিসে বসে কাজ করছে, পিয়ন এসে বলল, এক ভদ্রলোক দেবোত্তম না কি যেন নাম বলল, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। দেবোত্তমকে কিছুতেই মনে করতে পারল না সঙ্গীতা। যাই হোক, ভদ্রলোক ঘরে ঢুকে নমস্কার বলাতে মুখ তুলে দেখল সঙ্গীতা সেই আর্টিস্ট। নামটা দেবোত্তমই বলেছিল, এতক্ষণে মনে পড়েছে। সঙ্গীতা হেসে বলল, আরে আপনি, কি ব্যাপার? সামনে চেয়ারে বসে কাঁধের ঝোলা থেকে একটা কার্ড বের করে সঙ্গীতার দিকে এগিয়ে ধরে দেবোত্তম বলল, পরশু থেকে আমাদের গ্রুপের একটা এক্সিবিশন আছে ম্যাডাম, আসতে হবে কিন্তু। পরশু থেকে? কথা দিতে পারছি না, চেষ্টা করব। নমস্কার জানিয়ে বিদায় নিল দেবোত্তম। চেষ্টা করব বললেও সঙ্গীতা গেছিল এক্সিবিশনে। ছেলেটার মতো অদ্ভুত এক সরলতা। কটা ছবি বিক্রি হয় কে জানে, তবু লড়াই আর উৎসাহের সীমা নেই। যা ঘটার ছিল ঘটে গেল। দেবোত্তম সঙ্গীতার প্রেম একাডেমি চত্বরে রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়াল। বছর খানেকের মাথায় বিয়েটাও সেরে ফেলল ওরা। সঙ্গীতা শিক্ষিত সচ্ছল পরিবারের মেয়ে, আর দেবোত্তম হুগলি জেলার এক অখ্যাত গ্রামের ছেলে। কলকাতায় একটা মেসে থাকে। বাঁধা ধরা কোনো রোজগার নেই, আর ছোটবেলা থেকে ভীষণ জেদি মেয়ে সঙ্গীতা যা করবে বলে ঠিক করে না করে ছাড়ে না।
সেই জন্যে কিছুটা নিমরাজি হয়েই বিয়েটা মেনে নিল সঙ্গীতার বাপের বাড়ি। বিয়ের পরে ওরা একটা 2 কামরার ফ্ল্যাট ভাড়া নিল। বিয়ের পর প্রথম 6 মাস ঘোরের মধ্যে কেটে গেল। তারপরে একটু একটু করে পরিবর্তন লক্ষ্য করল সঙ্গীতা। ওদের মধ্যে কথা ছিল সারাদিন যে যার কাজে ঘুরে বেড়াও, রাতে ডিনার টেবিলে একসঙ্গে উপস্থিত থাকতে হবে। সেভাবেই চলছিল এতদিন। এখন প্রায় টাইম ফেল করছে দেবোত্তম। জিজ্ঞেস করলে বলে কাজ ছিল। ঘরের একটা কাজের দায়িত্ব ছিল দেবোত্তমের, বাজার যাওয়া। সে কাজে অনীহা দেখা দিল। ঝগড়া করে লাভ নেই বুঝে সঙ্গীতা একদিন জিজ্ঞেস করল, তোমার কি সংসার করতে আর ভালো লাগছে না আমার সঙ্গে? খুলে বলো প্লিজ। ভালো না লাগতেই পারে, বিয়ে হয়েছে বলে তো দাসখত লিখে দিইনি কেউ। দেবোত্তম বলল, জানি না, আমার কিছুই ভালো লাগছে না। কতদিন ছবি আঁকেনি, কতদিন। আর কিছু না বলে বারান্দায় চলে গেল। সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা বললে খুব বিরক্ত হয়। টানাপোড়েনের মধ্যে আরো 2 মাস কেটে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে সঙ্গীতা দেখল বাড়িতে দেবোত্তম নেই। টেবিলে পেপার ওয়েট চাপা দেওয়া একটা চিঠি। প্রিয় সঙ্গীতা, আমি খুব খারাপ মানুষ। তোমার মতো ভালো মানুষের সঙ্গে জীবন কাটানোর যোগ্যতা আমার নেই। এই সংসারের বাঁধা গণ্ডিতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার বোহেমিয়ান চরিত্র আমাকে সবসময় হাতছানি দিয়ে বাইরে ডাকছে। সে কি কষ্ট তুমি বুঝবে না। আমাকে যেতেই হবে। তুমি ফ্রি সঙ্গীতা। আমাদের ডিভোর্স না হলেও তুমি রিম্যারেজ করতে পারো, কারণ আমি কোনোদিন কোনো দাবি জানাতে আসবো না। আমি বিনা দোষে স্বেচ্ছায় তোমাকে ছেড়ে যাচ্ছি। আমাকে খুঁজো না। ভালো থেকো। দেবোত্তম। সঙ্গীতা ঠিক এমনটা ঘটতে পারে ভাবেনি। প্রথম দিকে ভেঙে পড়লেও আবার অফিস যাওয়া শুরু করলো। কদিন পরে জানতে পারল সে প্রেগন্যান্ট। তখনই ভাড়া বাড়ি ছেড়ে মায়ের কাছে চলে এলো। মা কোনো প্রশ্ন করেনি, দেবোত্তমকে দোষারোপ করেনি। ওরা হয়তো আন্দাজি করেছিল ও ছেলে সংসার করার ছেলে নয়। আর সঙ্গীতা, সে ভেবেছিল ভালোবাসার জোরে সংসারে আটকে রাখবে দেবোত্তমকে। কিন্তু আজ স্টেশনে ওকে ওরকম অবস্থায় দেখে খুব কষ্ট পেয়েছে সঙ্গীতা। প্রায় 12 বছর পেরিয়ে গেছে। শোক, দুঃখ, অভিমান সব কেটে গেছে ভেবেছিল। তা তো নয়। ওকে দেখে পুরনো ক্ষতটা আবার তাজা হয়ে উঠল। এত কষ্ট হচ্ছে কেন? দেখে তো মনে হলো পুরো পাগল। ওকে কি সঙ্গে করে নিয়ে আসা উচিত ছিল? তা কি করে সম্ভব? রিমি জানে তার বাবা নিরুদ্দেশ। আজ তাকে কি করে বলবে ওই ভিখিরির মতো লোকটাই তোমার বাবা? তাছাড়া যে স্বেচ্ছায় ঘর ছেড়ে চলে গেছে, তাকে ঘরে বয়ে আনার দায়িত্ব কি তার আছে? না, সে কোনো ভুল করেনি। রেল পুলিশের দায়িত্বে নিশ্চয়ই ঠিকঠাক ট্রিটমেন্ট হবে ওর। রিমির কথায় ঘোর কাটল সঙ্গীতার। মা, খাবার দিয়ে গেল এইমাত্র। ওঠো, এত ঘুমোচ্ছ কেন? চোখ মেলে সঙ্গীতা রিমির দিকে অপলক চেয়ে রইল কিছুক্ষণ। তারপরে মেয়েকে জড়িয়ে ধরে বলল, আমার সোনা মেয়ে, আমার মিষ্টি বুড়িটা। রিমি অবাক হয়ে বলল, তোমার কি হয়েছে মা? সামলে নিয়ে সঙ্গীতা বলল, কই কিছু হয়নি তো। এসো এসো, আমরা খেয়ে নিই। বৃষ্টি থেমে গেছে। প্রচণ্ড স্পিডে চলছে ট্রেন। হঠাৎ জানলা দিয়ে উঁকি দিল মেঘের ফাঁকে এক ফালি চাঁদ।